আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। তেল মশলা ছাড়া পাকিস্তানের পেশোয়ারি বিফ কিংবা নাঙ্গিং গোশটা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তেল মশলা ছাড়া এই রেসিপিটা আসলে কি আছে আর কেনই বা মানুষ এতটা পছন্দ করছে সেটি আজকে খুঁজে বের করার চেষ্টা করব। তো আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। পেশোয়ারি বিফ তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসটা দিয়েও পেশোয়ারি বিফ রেসিপিটি তৈরি করতে পারেন। আর পেশোয়ারি বিফ তৈরি করার জন্য কিন্তু মাংসের টুকরোগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে যে মাংসের পিসগুলো নিয়েছি তার মধ্যে চর্বি আছে। চর্বিযুক্ত মাংস নিতে হবে। এটি করে পেশোয়ারি বিফের রিয়েল টেস্টটা পাওয়া যাবে। আর আপনাদের মাংসটা যদি ফ্রেশ হয় তাহলে আপনারা চাইলে এর মধ্যে এক্সট্রা করে চর্বি দিতে পারেন। আমার মাংসের মধ্যে যেহেতু চর্বি আছে তাই আমি এক্সট্রা করে কোনো চর্বি দিচ্ছি না। এরপরে বড় একটি হাড় কিংবা নল্লি নিয়েছি। এই রেসিপিতে কিন্তু চর্বি এবং হাড়টা খুবই ইম্পর্টেন্ট। শুনতে আজব লাগলেও হাড় আর চর্বি ছাড়া কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে না। পেশোয়ারি বিফ কিংবা নামকিন গোশত তৈরি করার জন্য প্রথমেই মাংসটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এর কারণ হলো সব উপকরণ দেওয়ার পর হাঁড়ির মুখটা সিল করে দিয়ে যেহেতু রান্নাটা করতে হবে, তাই কোনো উপকরণ বাদ পড়ে গেলে কিন্তু আর পরবর্তীতে দেয়া যাবে না। এছাড়াও লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করার ফলে মাংসটা খুব দ্রুতই সফট হয়ে যাবে। লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এই মাংসটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব ২৩ মিনিট। ফিরে আসলাম ৩০ মিনিট পর। তো দেখুন আমাদের মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা রান্নার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। পেশোয়ারে বিফ রান্না করার জন্য আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যান অথবা মাটির হাঁড়িও ব্যবহার করতে পারেন। আমার কাছে মাটির হাঁড়ি ছিল কিন্তু চটজলদি তৈরি করার জন্য আমি এই হাঁড়িটাকে বেছে নিয়েছি। তো প্রথমে হাঁড়ির মধ্যে আমি মাংসগুলোকে বিছিয়ে দিয়েছি। এরপর আস্ত ৪টি আলু দিয়ে দিচ্ছি। এরপরে আস্ত টমেটো দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা যেকোনো রেসিপি তৈরি করার সময় উপকরণগুলোকে কেটে অথবা টুকরো করে দেই, কিন্তু এই রেসিপির বেলায় সম্পূর্ণ উল্টো। সব উপকরণে আস্ত ব্যবহার করতে হবে। তো এখানে আমি সব উপকরণ আস্ত দিয়েছি আর রসুনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা পাকা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি আদা কুচি, প্রায় ১ টেবিল চামচের মতো আদা কুচি এখানে দিয়ে দিয়েছি। আস্ত কিছু কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি, এটাও প্রায় ১ চা চামচের মতো। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পাকিস্তানের যে অথেন্টিক রেসিপিটা আছে সেটির মধ্যে কিন্তু এক্সট্রা করে চর্বি দেয়া হয়। আমার মাংসের মধ্যে যেহেতু চর্বির পরিমাণটা কম আছে তাই আমি এখানে তেলটা ব্যবহার করেছি। ঘি দিচ্ছি ২ টেবিল চামচ। এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। পেশোয়ারি বিফের আসল ফ্লেভারটা পাওয়ার জন্য ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। সবশেষে আমি ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার ফলে মাংসটা যেমন জুসি হবে তেমনি মাংসের টেস্টও আরো ভালোভাবে বের হবে। এবারে আটা দিয়ে হাঁড়ির মুখটা চারদিক থেকে বন্ধ করে দিব। যেকোনো রান্নার একটা স্পেশালিটি থাকে। তো এই রান্নার ক্ষেত্রে কাচ্চি রান্না করার সময় যেমন আমরা সব উপকরণ দিয়ে হাঁড়ির মুখটা একেবারে সিল করে দেই, ঠিক একই রকমভাবে এই রেসিপিতেও সব উপকরণ দেওয়ার পর হাঁড়ির মুখটা একেবারে সিল করে দিয়ে ২ থেকে ৩ ঘন্টা রান্না করে নিব। তো এখানে দেখুন আমি হাঁড়ির মুখটাকে ভালোভাবে সিল করে নিয়েছি। এবারে এটাকে চুলায় বসিয়ে দিব। তো দেখুন হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবারে ঘড়ি ধরে হাই হিটে ৫ মিনিট এইভাবে রেখে দেব। ৫ মিনিট পরে চুলার আঁচ কমিয়ে দিয়ে অর্থাৎ একেবারে লো আঁচে রান্না করে নিব ৩ ঘন্টা। ফিরে আসলাম ৩ ঘন্টা পর। আর দেখুন চুলার আঁচ কিন্তু এখনো লোতেই আছে। তো এবারে আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। হাঁড়ির মুখটা দেখুন খুব সুন্দরভাবে সিল করা হয়েছে। একটুকু বাতাস কিন্তু বের হয়ে যায়নি। তো এখন আমি হাঁড়ির মুখটা খুলে আমাদের পেশোয়ারি বিফটা কেমন রান্না হয়েছে সেটি দেখিয়ে দিব।
মাশাআল্লাহ দেখুন একেবারে পেশোয়ারি বিফের মতো পারফেক্ট লুক এসেছে। তো এখন আমি আপনাদেরকে এটি সার্ভ করে দেখিয়ে দিব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মাংসগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর আমি যে এখানে একটি বড় হাড় দিয়েছিলাম সেটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু লো আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়েছে তাই মাংস এবং হাড় দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। মাংসটা দেখুন কতটা নরম আর জুসি হয়েছে। চামচ লাগানোর সাথে সাথে দেখুন একেবারেই গলে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই, আপনাদের মাংসটা যদি সেদ্ধ না হয় তাহলে আরো ৩০ মিনিট বা সেদ্ধ হওয়া পর্যন্ত লো আঁচে রান্না করতে পারেন। আমি তো এটাকে নান দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আর টেস্টের কথা যদি বলি তাহলে এর অনন্য স্বাদ ও ভিন্নতার কারণে একে সবার কাছে এত জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে এর ঝোলটা এতটাই ইয়াম্মি আপনারা বাসায় টেস্ট করলেই বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে হালের পেস্ট, নামকিন গোশ কিংবা পেশোয়ারি বিফ রান্না করে দেখিয়ে দিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের সবার প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার পেজটি দিয়ে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।